Dear student, how are you? I think you are well by the grace of Almighty Allah. I am also well. I am S.M. Darul Islam, lecturer of English, Daulatpur College, Kushtia. Dear learners, you know that our present situation of the world is not so good. We are passing very hard time. By the reason we have to stay our home and stay safe. Many days we couldn't meet you in our classroom, and you know that I am very much eager to teach you as my dearest students. By the way, our principal, respectable and honorable principal MD Sadiquzzaman Khan Suman, has arranged online class. By the way, I am here. Now I will discuss a topic named special uses of phrases or selective phrases or words. It is a part of your second paper English. So let's go to start. Today's lesson English and topic is selective phrases or words. When I took your class, then I also discussed this. Now I will talk about this topic in brief. Selective phrases and words. Selective phrases and words. At first, we must know what is phrases. Phrase, the definition of phrase is that phrase is a group of words. Phrase is a group of words, and there is no subject and no object. There is no subject or object, and the phrase works in a sentence like a simply part of speech. It may be noun, it may be adjective, it may be adverb, and so on. Now I will discuss step by step, then it will be very much helpful for your exam preparation. So, dear students, because of learning this, for learning we may follow 4 or 3 steps. 4 or 3 steps. Number 1. Step 1. Step 2. Step 3. Dear students, আমরা এখানে দেখছি ফ্রেজ। ফ্রেজ বলতে কি বোঝায় সেটা আমাদেরকে আগে জানা উচিত। তো ফ্রেজ হলো এমন একটা শব্দগুচ্ছ, সেই শব্দগুচ্ছর মধ্যে কোনো সাবজেক্ট বা কর্তা, অবজেক্ট বা কর্ম এটা থাকবে না, এবং বাক্যের মধ্যে কাজ করবে সবসময় একটা পার্ট অফ স্পিচ হিসেবে। এটা হতে পারে নাউন, এটা হতে পারে অ্যাডজেক্টিভ, এটা হতে পারে অ্যাডভার্ব, এটা হতে পারে ফ্রেজ।
প্রিপোজিশন। তো স্টেপ ওয়ানে আমরা যেটা দেখব, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেজ অ্যান্ড হাউ ক্যান ইট বি ইউজড ইন ইয়োর কোশ্চেন পেপার। স্টেপ টুতে গিয়ে আমরা দেখব হোয়াট ইজ দ্য মিনিং অফ সাম ফ্রেজেস। স্টেপ টুতে গিয়ে আমরা দেখব কিছু শব্দগুচ্ছের বাংলা অর্থ করলে কেমন হয়। স্টেপ থ্রিতে গিয়ে আমরা দেখব অ্যানালাইসিস, যেটাকে বলা হয় বিশ্লেষণ, অ্যানালিসিস করব আমরা। একটা এক্সাম্পল দেব এবং একটা উদাহরণ দেব। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখন মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং যদি পারো একটা সুন্দর খাতা এবং একটা কলম নিয়ে টেবিল চেয়ারে বসে পড়ো। আমার বিশ্বাস আমি আজকে যে 10 থেকে 15টা ফ্রেজ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, এগুলোর মধ্যেই 5 থেকে 6টা তোমাদের আসবেই, এটা কনফার্ম। আর তার পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেব। তো স্টেপ ওয়ানে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রেজের সংজ্ঞা। ফ্রেজ হলো এমন একটা শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকবে না, বাক্যে কাজ করবে একটা পার্ট অফ স্পিচ হিসেবে। স্টেপ টুতে গিয়ে দেখব কিছু ফ্রেজের অর্থ। স্টেপ থ্রিতে গিয়ে দেখব আমরা বিভিন্ন পরীক্ষাতে কিভাবে এসেছে, সেই পরীক্ষার কোশ্চেনের যে সলিউশন সেটা আমরা আজকে করব। তাহলে আমি বিশ্বাস করি এটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। প্রথমেই আমি একটা এক্সাম্পল দিই, দেখো 10 to 1, 10 to 1, 10 to 1 এটা একটা ফ্রেজ, তুমি বলতে পারো 10 to 1 এটা একটা ফ্রেজ, তুমি বলতে পারো এইটা এমন একটা ফ্রেজ যেই ফ্রেজটার অর্থের সাথে মিল নেই, ইডিওমেটিক ফ্রেজ বলা চলে এটাকে। 10 to 1 মানে খুব সম্ভব, 10 to 1 মানে খুব সম্ভব। তাহলে অনেক সময় আমরা বলতে পারি যে খুব সম্ভব তিনি আসবেন, তখন আমরা 10 to 1 ফ্রেজটা ব্যবহার করতে পারি। তো তোমাদের পরীক্ষার যে কোশ্চেন, সেই কোশ্চেনে যে প্রশ্নটা সেট আপ করা হয়ে থাকে সেটা হচ্ছে একটা বক্স থাকবে, এই যে এরকম একটা বক্স থাকবে, এই বক্সের মধ্যে 10টা শব্দ দেওয়া থাকবে। এই 10টা শব্দ বা ফ্রেজ তোমাকে তারই নিচে আবার ABCDEFGHIJ 10টা তোমার টেক্সট দেওয়া থাকবে, ছোট্ট ছোট্ট বাক্য দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে চুজ করে ওটা ফিল আপ করতে হবে। ওটা যদি তুমি সম্পূর্ণরূপে ফিল আপ করতে পারো তাহলে তুমি অবশ্যই 5টি নাম্বার পেয়ে যাবে। তো স্টেপ টুতে গিয়ে এখন আমরা দেখব যে এটা কিছু অর্থ যেটা রয়েছে সেটা দেখো, দেয়ার। কি বললাম বন্ধুরা? দেয়ার। এটাকে বলা হয়ে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটাকে বলা হয়ে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার। কখন এটা ব্যবহার হয়? আমরা তো সাধারণত দেয়ার মানে জানি সেখানে, দেয়ার মিন্স সেখানে, কিন্তু আমরা অনেক সময় দেখে থাকব যে বাক্যের সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা সেন্টেন্সের যখন সাবজেক্ট খুঁজে না পাওয়া যায় তখন এই ইন্ট্রোডাক্টরি দেয়ার আসে। তাহলে কিভাবে আমাদের আসবে সেটা দেখো, পরীক্ষার হলে দেয়ার মানে হচ্ছে সেখানে বা স্থানের ক্ষেত্রে বসে। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে এটা ক্লিয়ার হওয়া যাক। দেয়ার মানে সেখানে বা স্থানের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে বসে।
দেখো বাক্যটার এখানে মনে করো যে একটা গ্যাপ আছে, বাক্যের এখানে একটা গ্যাপ আছে, বাক্যটা দেয়ার দিয়ে বসবে। ইজ এ কলেজ অ্যাট দৌলতপুর ইন কুষ্টিয়া। ইজ এ কলেজ অ্যাট দৌলতপুর ইন কুষ্টিয়া। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট নেই, এটার বাংলা যদি আমরা করি তাহলে এটা হবে কুষ্টিয়ার দৌলতপুরে একটা কলেজ আছে। তাহলে আমরা এখন ব্যবহার করব দেয়ার। এই যে এটা ব্যবহার করে দেব দেয়ার, THERE, দেয়ার। দেয়ার ইজ এ কলেজ অ্যাট দৌলতপুর। দেয়ার ইজ এ কলেজ অ্যাট দৌলতপুর ইন কুষ্টিয়া। এটাই কিন্তু তোমার আনসার হলো। আমরা পরবর্তী বাক্যে যাব। Now, our next example is if. Next example is if. If means যদি, if means যদি। তাহলে বাংলা হলো if means যদি। তাহলে ইফের তো আমরা সাধারণত জানি ইফ বসে কন্ডিশনাল সেন্টেন্সে, শর্তমূলক বাক্যে। কন্ডিশনাল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যেই সেন্টেন্সে একটা শর্ত আরোপ করবে, একটা শর্ত আরোপ করে দেবে বা একটা শর্ত জুড়ে দেবে। যেমন তুমি যদি আসো আমি তবে যাব। তুমি যদি আসো আমি তবে যাব। তাহলে দেখো তোমার আসার উপরে নির্ভর করছে আমার যাওয়ার। সেরকম একটা বাক্যের আমরা উদাহরণের মাধ্যম দিয়ে দেখি। ইফ ইউ কাম আই উইল গো। তাহলে বন্ধুরা দেখো ইফ ইউ কাম আই উইল গো। তাহলে এই দেখো এই যে এই অংশটা এবং এই অংশটা আমরা গ্রামাটিক্যালি একটা স্ট্রাকচার পেয়ে থাকি। ইফ ইউ কাম আই উইল গো ক্লজের ইফ ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী যে প্রিন্সিপাল ক্লজ সেই ক্লজটা হবে ফিউচার ইনডিফিনিটে। ইফ ইউ কাম হয়েছে এখানে, তাহলে আমরা ওখানে দিয়েছি ভবিষ্যতের। শর্ত আছে যদি তুমি আসো আমি তবে যাব। অবশ্যই মনে রাখতে হবে এখানে একটা কমা থাকবে। তাহলে আমার মনে হয় এটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। এটাকে বলবো ফার্স্ট কন্ডিশনাল। অনুরূপভাবে দেখো এখানে যদি আমি নিই ইফ ইউ ইফ ইউ কেম, এখন কিন্তু আর কাম নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এখন এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। এখন দেখো এখানে এটা আমাদের হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর এটা হয়েছে ফিউচার ইন দ্য পাস্ট। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কিভাবে বুঝবো যে এটা ফিউচার ইন দি পাস্ট, বা আমি কিভাবে তৈরি করব? খুব সহজ একটা টেকনিক তুমি অবলম্বন করবে। এই উইলটা দেখো, এই উইলটা এখানে এসে হয়ে গেছে উড, উইলটা এখানে হয়ে গেছে উড। আর এখানে দেখো কাম ছিল যেটা প্রেজেন্ট ইনডিফিনিটে বসে, এটা এখানে হয়ে গেছে কেম, পাস্ট ফর্ম, রাইট? এটা সেকেন্ড কন্ডিশনাল গেল। এখন আমরা দেখব থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে গিয়ে দেখো অনুরূপ একই বাক্য, ইফ ইউ হ্যাড কাম আই
ইজি, একেবারে ইজি। দিস ইজ লাইক ওয়াটার। ইফ ইউ হ্যাড কাম, এই কামটা কিন্তু এখন আর প্রেজেন্ট ফর্মে নেই, এই হ্যাডের কারণে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা ক্লাসে বলে থাকি V3, মানে ভার্বের 3 নাম্বার রূপ। ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ, দেখো এখানে উড ছিল, আর একটু বাড়তি অংশ এসেছে এইটুকু, হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। কি হতে পারে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তারপরে দেখো আবার কি হয়েছে, ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে এটা ঠিক এরকম অর্থই প্রদান করে থাকে, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, এরকম অর্থই। তো দেখো ফার্স্ট কন্ডিশনাল গেল, সেকেন্ড কন্ডিশনাল গেল, থার্ড কন্ডিশনাল গেল। এটাই হচ্ছে আমাদের ইফের সাধারণত ব্যবহার। তোমাদের এইচএসসি পরীক্ষার্থে এটুকুই যথেষ্ট। আমরা পরের স্টেপে যেতে পারি এখন। নেক্সট দেখো আমরা কিছু ফ্রেজ দেখব এমন যে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলো আসলে একটু এক্সেপশনাল মতো, বাক্যের মধ্যে বাধ্যবাধকতা বোঝাবে। কেমন বোঝাবে? বাক্যের মধ্যে বাধ্যকতা বোঝাবে, 3 কালে সম্পূর্ণ হবে। দেখো এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে আমরা প্রেজেন্টে ব্যবহার করতে পারি, এই অংশটুকুকে আমরা ফিউচারে ব্যবহার করতে পারি বা ভবিষ্যতে ব্যবহার করতে পারি, এটুকুকে আমরা ব্যবহার করতে পারি অতীতে। তবে শর্ত হচ্ছে বাধ্যবাধকতামূলক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা তো জানি আয়ের সাথে এম, হির সাথে ইজ, দের সাথে আর, ইউ এর সাথে আর, অ্যান্ড সো অন। তোমরা একটু জানো। দেখো আই এম টু টিচ ইংলিশ, তাহলে কি হবে? হি ইজ টু টিচ ইংলিশ, দে আর টু টিচ ইংলিশ, ইউ আর টু টিচ ইংলিশ। এটার অর্থ কেমন আসে? তখন মনে রাখতে হবে এই সাবজেক্ট সবসময় আই যদি থাকে তখন হবে আমাকে, হি যদি হয় হি মানে সে কিন্তু হবে হি তাকে, তাহলে ইউ যদি থাকে তাহলে তখন অর্থ হবে তোমাকে, যদি দে থাকে তাহলে অর্থ হবে তাদেরকে, যদি রহিম অ্যান্ড করিম থাকে তাহলে হবে রহিম এবং করিমকে, যদি আশিক এবং রাদ থাকে তাহলে আশিক এবং রাদকে হবে, যদি থাকে আওয়ার ফ্যামিলি তাহলে তখন হবে আমাদের পরিবারকে, এইরকম অর্থ প্রদান করবে। তাহলে আই অ্যাম টু টিচ ইংলিশ, আমাকে ইংরেজি শেখাতে হয়, হি ইজ টু টিচ ইংলিশ, তাকে ইংরেজি শেখাতে হয়, দে আর টু টিচ ইংলিশ, তাদেরকে ইংরেজি শেখাতে হয়। নেক্সট, তাহলে এটা গেল হচ্ছে বর্তমান, এটা হচ্ছে বর্তমান। এখন এটা দেখো ভবিষ্যৎ, কি আসছে? ভবিষ্যৎ। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, তবে বাধ্যবাধকতা কি বলেছি মনে আছে? বাধ্যবাধকতা। এই যে বাধ্যবাধকতা কখন? আমাকে ইংরেজি শেখাতে হবে, তোমাকে ইংরেজি শিখতে হবে, তাকে রোজার মাসে রোজা রাখতে হবে, করোনা ভাইরাসের মুহূর্তে তোমাকে এখন বাড়িতে থাকতে হবে। এই সমস্ত কথাগুলো আমরা এই হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে ব্যবহার করে থাকি পার্সন ভেদে। তাহলে একটা উদাহরণ আমরা দিয়ে দিই। ইউ হ্যাভ টু স্টে অ্যাট হোম ফর COVID-19। তাহলে দেখো ইউ হ্যাভ টু স্টে অ্যাট হোম ফর COVID-19, COVID-19 জন্যে তোমাকে বাড়িতে থাকতে হবে।
এখন আমি দিয়ে যদি ব্যবহার করি, আই হ্যাভ টু স্টে অ্যাট হোম ফর কোভিড-19, আমাকে কোভিড-19 জন্য বাড়িতে থাকতে হবে। যদি পরিবারকে বলা হয়, আওয়ার ফ্যামিলি হ্যাজ টু স্টে অ্যাট হোম ফর কোভিড-19। ওকে, নেক্সট, অতীতে অনেক সময় বাধ্যবাধকতা থেকে থাকে আমাদের। তাহলে অতীতে বাধ্যবাধকতা থাকলে আমরা ব্যবহার করছি কিভাবে? হ্যাড টু ব্যবহার করব শুধু। তাহলে দেখো, হি হ্যাড টু স্টে অ্যাট হোম ফর কোভিড-19। হি হ্যাড টু স্টে অ্যাট হোম ফর কোভিড-19, তাকে বাড়িতে থাকতে হতো কোভিড-19 জন্য। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আজ থেকে 20 বছর পরে হয়তো এই বাক্যটা আমরা ব্যবহার করব। তখন আমরা বলবো হি হ্যাড টু স্টে অ্যাট হোম ফর কোভিড-19, তাকে বাড়িতে থাকতে হতো কিসের জন্যে? কোভিড-19 জন্যে। ওকে, ডিয়ার স্টুডেন্টস and learners, you can follow this. I think it will be very much clear. Our next step. So dear students, I think English is not so easy subject and easy course if you just study normally or regularly at your home and practice much and more, then it will be very much clear. It will be very much easy. You can speak English, but you don't practice regularly. By the way, you cannot solve your question paper. I suggest you, if you practice much and more, after 3 months, English will be like water to you. Okay? এখন আমরা আরেকটা বাক্য দেখব, সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো খুব সহজ অর্থ। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। যেন আমরা অনেক সময় বলে থাকি না, যেন এমনভাবে কথা বলছে তিনি সব জানেন। তো আমরা সেরকম একটা বাক্য আমরা এখন দেখি। হি স্পিক্স ইংলিশ হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে অ্যাজ ইফ। দেখো বাক্যটা এসছে কেমন? হি স্পিক্স ইংলিশ অ্যাজ ইফ হি ওয়ার ম্যান। এটাকে বলা হয় আনরিয়াল পাস্ট, মানে অবাস্তব সত্য, যেটা মেনে নেওয়া যায় না, তবুও বলতে হয়। হি স্পিক্স ইংলিশ অ্যাজ ইফ হি ওয়ার অ্যান ইংলিশ ম্যান। সে ইংরেজি বলে মনে হচ্ছে যেন তিনি একজন ইংলিশম্যান। তাহলে দেখো এটা কিন্তু আসলে সত্য ঘটনা না, কিন্তু মনে হচ্ছে যেমন এমন। আবার আমরা অনেক সময় বলে থাকি হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তো সোনামণিরা, তোমরা যে কথাটা আমার শুনবে এখন খুব মন দিয়ে শুনবে। সেটা দেখো, এই যে অ্যাজ ইফ যখনই আসবে তখন একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওয়ার। কি এসছে? ওয়ার। কেন ওয়ার? হির সাথে তো ওয়াজ হওয়ার কথা ছিল। তো ওই যে ঘটনা বলেছিলাম তোমাদেরকে, এখানে ঘটনায় পেজ বেঁধে গেছে। এখানে যখনই এরকম অবাস্তব ঘটনা আসবে এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার আসবে, তখন তোমরা ব্যবহার করবে বি ভার্ব যদি থাকে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। বি ভার্ব মনে আছে তোমাদের? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন।
তাহলে ওয়াজ না বসিয়ে আমরা বসাবো হচ্ছে ওয়ার। আর যদি সরাসরি মূল ভার্ব আসে বা প্রিন্সিপাল ভার্ব আসে তখন আমরা ব্যবহার করব ওই ভার্বের 2 নাম্বার রূপ, মানে ভার্বের পাস্ট ফর্ম। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা দেখাই। দেখো, হি টক্স দেখো এখানে দেখো কি ঘটনা এসছে, অ্যাজ ইফ এসছে। এখানে ভার্বটা কি হয়েছে, ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম হয়ে গেছে। হি টক্স অ্যাজ ইফ হি নিউ নাথিং। মনে করো যে সে একটা দোষ করেছে, কিন্তু এখন তাকে যেই বলা হচ্ছে সে তখন এমন আমতা আমতা ভাব করছে, মনে হচ্ছে সে কিছুই জানে না। তো হি টক্স অ্যাজ ইফ হি নিউ নাথিং, সে কথা বলছে যেন সে কিছুই জানে না। তাহলে এখানে আমাদের শিখন যে বিষয়টা সেটা হচ্ছে নোটা হয়ে গেছে নিউ। এটাই হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার। পরবর্তী স্টেপে আমরা চলে যাই। তাহলে যেটা প্রবলেম হবে তোমাদের শিখতে, আমি যেটা বোঝাচ্ছি তবুও যদি বোধগম্য না হয় ওটা নোট করে রাখবে, আমাকে ফোন করে অথবা মেসেঞ্জারে ইনবক্সে আমাকে প্রশ্নটা দিয়ে দিবে, আমি তোমাদেরকে সলিউশন করে পাঠিয়ে দেব। তবে এখন তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনে তুমি একটু প্রেস করে দাও, তাহলে পরবর্তীতে যে আমরা ভিডিওগুলো দেব সেগুলো তোমার টাইমলাইনে চলে যাবে। এখন দেখো আরেকটা বিষয়, ইট ইজ টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। কি এসছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা এমন একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ যেটা মনে রাখতে হবে তোমাকে, যে এটা ব্যবহার হলে যেই ভার্বটা ব্যবহার হবে ওটাও পাস্ট ফর্মে হবে। যেমন ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট হোম। দেখো এখানে ব্যবহার হয়েছে ইট ইজ হাই টাইম, এটাই যথোপযুক্ত সময় ইউ ওয়েন্ট হোম, তোমার বাড়িতে যাওয়ার। প্রশ্ন হচ্ছে স্যার এখানে ওয়েন্ট দিলেন কেন? এখানে ওয়েন্ট দিয়েছে, ওই যে একটা নিয়ম আছে, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম কোনো বাক্যের মধ্যে ব্যবহার হলে যে ইট ইজ টাইম হাই টাইমের পরের অংশে যেই ক্লজটা থাকে সেই ক্লজটাতে আমাদের যে মেইন ভার্বটা বসে সেই মেইন ভার্বটার পাস্ট ফর্ম দিতে হয়। আর যদি বি ভার্ব হয় সেটা আলাদা বিষয়, ওয়ার বসবে। ওকে, তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম একই মিনিং। ইট ইজ হাই টাইম ইউ লার্নড ইংলিশ। ইউ লার্নড ইংলিশ কি হয়েছে, লার্ন না হয়ে হয়েছে লার্নের পাস্ট ফর্ম। তাহলে ইট ইজ হাই টাইম ইউ লার্ন ইংলিশ, তুমি তোমার ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ওকে, আমরা পরবর্তী স্টেপে চলে যাই। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা, আমি কিন্তু এখন থেকে রেগুলারই তোমাদের এই অনলাইনে ক্লাস নেব, তো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যেন সবাই শিখতে পারে। এখন আমি চমৎকার একটা বিষয় দেখাবো। দেখো, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এই কথার অর্থ হচ্ছে আপনার যদি কোনো আপত্তি না থাকে, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমরা অনেক সময় বলে থাকি তুমি যদি কিছু মনে না করো দোস্ত জানালাটা খুলে দাও না, এরকম বাক্যে এটা ব্যবহৃত হয়। তাহলে দেখো একটা বাক্যের মাধ্যম দিয়ে আমরা দেখি।
দেখো উড ইউ মাইন্ড শেষে কিন্তু অবশ্যই একটা ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। এখন যেই আমরা এটা পাচ্ছি উড ইউ মাইন্ড, আমাদের মনে রাখতে হবে উড ইউ মাইন্ড আসলেই পরবর্তীতে যে ভার্বটা বসে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। কেমন? এই যে ওপেন হয়ে গেছে, ওপেনিং। তাহলে উড ইউ মাইন্ড গোয়িং অ্যাট হোম, তুমি যদি কিছু মনে না করে বাড়ি যাও। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তুমি যদি কিছু না মনে করো এক কাপ চা হয়ে যাক, এই টাইপের বাক্যটা বসে। তো নেক্সট স্টেপে আমরা যাই। দেখো এখন যেই বিষয়টা দেখাবো তোমাদের, এটা কিন্তু খুবই চমৎকার এবং এই 1 মার্ক তোমরা কিন্তু পাবেই, অবশ্যই মনে রাখবে। এটা কিন্তু মিনিং করতে পারে না বলে অনেকেই 1 মার্ক ছেড়ে আসে, পারে না। আজ থেকে তোমার কাছে এটা খুব সহজ হয়ে যাবে এবং পানির মতো, পানির মতো। সেটা কেমন কথা? দেখো আমরা অনেক সময় বলে থাকি না, সে আমাকে 10টা টাকাই দেয় না, 100 টাকা তো দূরের কথা, বলি না অনেক সময়। আবার আমরা অনেক সময় যখন বেসরকারি চাকরি করি তখন আমরা বলে থাকি আমাদের বেতনই দেয় না, তো বোনাস তো দূরের কথা, এরকম একটা বাক্য। সেটা দেখো খুব চমৎকার, লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট অ্যালোন মানে হচ্ছে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। কি বললাম? লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো, হি ডাজ নট গিভ মি 10 টাকা লেট অ্যালোন। দেখো এইটুকু যদি তোমার জানা থাকে যে লেট অ্যালোন অর্থ কি, হি ডাজ নট গিভ মি 10 টাকা, সে আমাকে 10 টাকাই দেয় না, লেট অ্যালোন কোনো কিচ্ছু না, চোখ বন্ধ করে তুমি শুধু বসিয়ে দিবা 100 টাকা। 100 টাকা মানে 10 টাকার ছাড়া একটু বেশি হতে হবে, কিন্তু 1000 দিতে পারো, 1 লাখ দিতে পারো, 1 কোটি দিতে পারো, অনেক সময় এমন আছে না অনেক মানুষ, সেরকম। তারপরে পরের স্টেপে আমরা এখন যাব লেস্ট। এটাও কিন্তু 1 মার্ক আসবে। এই লেস্ট কোশ্চেন পেপারটা আমরা তো অনেক সময় তোমাদেরকে যে শেখাই, তোমাদের কাছে যেন এগুলো সহজ হয়ে যায়, সেই জন্য আমরা টেস্ট পেপারটাকে খুব বেশি প্রাধান্য দিই। টেস্ট পেপারটাকে যখন আমরা প্রাধান্য দিই তখন আমরা দেখি কি যে কিছু কিছু কমন কোশ্চেন এগুলো প্রত্যেকবার আসে, আর সেগুলোই আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এখানে। তো দেখো এখন লেস্ট, লেস্ট, লেস্ট মানে হচ্ছে পিছে ভয় হয় এমন, কোনো একটা কিছু হারানোর ভয় থাকে যদি আর একটা কিছু না করা হয়, কোনো একটা কিছু হারানোর ভয় থাকে আরেকটা অন্য কিছু যদি না করা হয়ে থাকে। তাহলে এখন আমরা সরাসরি এক্সাম্পলের মাধ্যম দিয়ে একটু বাক্যটাকে অ্যানালিসিস করি এবং অ্যানালিসিস করব এবং আমরা প্রতিনিয়ত এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব। তাহলে তুমি ইংরেজিতেও কথা বলতে পারবে, পরীক্ষাতেও ভালো রেজাল্ট করবে এবং সমস্ত মানুষের কাছেও সম্মান পাবে। ওকে, দেখো রান ফাস্ট। রান ফাস্ট মানে কি? তবে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হবে, ভার্ব থেকে শুরু হবে। রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। তো মনে করো তুমি এবং তোমার বন্ধু বান্ধবীরা একসাথে গ্রাম থেকে আমাদের দৌলতপুর কলেজে আসছো। তোমরা তো জানো 9টার সময় আমাদের কলেজে ক্লাস শুরু হয়। এখন মনে করো ইংরেজি ক্লাস নিচ্ছেন হচ্ছে দারুল স্যার। এখন তোমরা ক্লাসে আসবে, তো দৌলতপুরে এসে আস্তে আস্তে তোমার এক বন্ধু হাঁটছে, তখন তুমি বলবা দোস্ত একটু জোরে চল, নাইলে ক্লাস মিস হয়ে যাবে। তখন তোমরা এটা ব্যবহার করবে কিভাবে? রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। দ্রুত দৌড়াও অথবা ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, নতুবা ক্লাসটা মিস হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে সাবজেক্ট আসবে তারপরে অবশ্যই শুড ব্যবহার হবে।
এবং বাক্যটাতে কিন্তু তোমার মাথায় সবসময় মনে হবে যে নট ব্যবহার করতে হবে, কিন্তু না, ওই লেস্ট মানেই নতুবা। তাহলে আমি মনে করি এটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। আর বেশিক্ষণ না, তোমাদের হয়তো আর 10 মিনিট ক্লাস নেব। তোমরা ধৈর্য সহকারে খাতা কলম নিয়ে একটু আমার সাথে থাকো, আশা করি ভালো হবে। এখন দেখো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একই অর্থ বহন করে থাকে। সো দ্যাট মানে যাতে করে, ইন অর্ডার দ্যাট মানে যাতে করে। তাহলে কেমন, অনেক সময় আমরা বলে থাকি, ধরো তোমরা আমার ক্লাস পাচ্ছ না, তাই তোমরা এখন কি বলছো যে আচ্ছা চল 2 MB 2 GB আমরা MB কিনে আমাদের দৌলতপুর কলেজের যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করে আমরা দারুল স্যারের ইংরেজি ক্লাসটা দেখি। এই রকম বাক্যে আমরা এই সো দ্যাট ব্যবহার করতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনে প্রেস করবে, তাহলে পরবর্তী যে আমার ইংলিশ ক্লাসগুলো আছে তোমাদের টাইমলাইনে পৌঁছে যাবে। তাহলে দেখো, সো দ্যাট, you have to learn English so that you may build a better career। এখানে বন্ধুরা খেয়াল করো, you have to learn English so that you may build a better career। তোমাকে ইংরেজি শিখতে হবে যাতে করে তুমি একটা উন্নততর ক্যারিয়ার গঠন করতে পারো। তাহলে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট একই অর্থ বহন করে। এখন আমাদেরকে পরের যে ফ্রেজ বা ফ্রেজাল ওয়ার্ডটি আছে সেটা দেখব, ইনস্পাইট অফ। কি? ইনস্পাইট অফ। তোমরা দেখে থাকবে অনেকের ভাগ্যটা ফেভার করে না, অনেকের ভাগ্যটা ফেভার করে না, সেরকম সে সারা জীবন পরিশ্রম করে যায় কিন্তু সে জীবনই উন্নতি করতে পারে না। এই যে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও বা তবু, এরকম অর্থ প্রদান করে ইনস্পাইট অফ। তোমাদের মধ্যে দেখবা যে অনেক বন্ধু ভালো পড়াশোনা করে, কেয়ারফুল, কিন্তু তবুও তাদের ভালো যেন রেজাল্টটা হয়নি, সেরকম একটা বাক্য দেখো, ইনস্পাইট অফ টেকিং better preparation he বেটার রেজাল্ট। দেখো এই যে ইনস্পাইট অফ, একটু মনে রাখতে হবে ইনস্পাইট অফ যখন আসবে তার পরবর্তী যে ভার্বটা থাকছে সেই ভার্বটার সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যাচ্ছে। তাহলে ইনস্পাইট অফ টেকিং বেটার প্রিপারেশন হি কুডন্ট মেক এ বেটার রেজাল্ট। সে ভালো প্রস্তুতি নেওয়া সত্ত্বেও ভালো রেজাল্ট করতে পারলো না, এরকম অর্থে আমাদের এই ইনস্পাইট অফ আসে। ইনস্পাইট অফ হার্ড ওয়ার্ক, ইনস্পাইট অফ হার্ড ওয়ার্ক হি ক্যানট প্রসপার ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারে না, এরকম অর্থ
চলে আসে, সেই ক্ষেত্রে আমরা বসাবো ইনস্পাইট অফ। নেক্সট দেখো, আমরা একটা বাক্য আরেকটা উদাহরণের মাধ্যম দিয়ে দেখি। অ্যাজ সুন অ্যাজ এরকম আসে, অ্যাজ সুন অ্যাজ। এই অ্যাজ সুন অ্যাজ যেতে যেতেই, করতে করতেই, খেতে খেতেই, নাচতে নাচতেই, পড়তে না পড়তেই, বলতে না বলতেই এমন অর্থ প্রদান করে থাকে। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ হি reached the station, the train left। আমরা এই বাক্যটা ক্লাস 6 থেকে বারবার পড়ে আসছি একই রকম, যে as soon as he reached the station the train left, the train left। এই যে সেই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা চলে গেছে, ছেড়ে দিয়েছে, এই টাইপের বাক্যে এটা ব্যবহার হয়ে থাকে। আর এটার নেগেটিভ বাক্য যেটা থাকে সেটা হচ্ছে নো সোনার হ্যাড ব্যবহার হয়ে থাকে। কি ব্যবহার হয়ে থাকে? নো সোনার হ্যাড। তো অ্যাজ সুন অ্যাজ, নো সোনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ পজিটিভ বাক্যে ব্যবহার হয়, নেগেটিভ বাক্যে হচ্ছে নো সোনার ব্যবহার হয়ে থাকে। তো আমরা পরের অন্য আরেকটা ওয়ার্ড দেখি। অনেক সময় আমরা অতীতের কিছু অভ্যাসগত কারণে কিছু করে থাকি, সেরকম সেন্সে ইউজ টু ব্যবহৃত হয়। অতীতের নিয়মিত অভ্যাসগত কোনো কাজে আমরা এই ইউজ টু ব্যবহার করে থাকি। ইউজ টু, যেমন আই ইউজড টু প্লে ক্রিকেট অ্যাট মাই চাইল্ডহুড। দেখো, আমার শৈশবে আমি প্রতিনিয়তই ক্রিকেট খেলতাম। তোমরাও তো এখন হয়তো খেলো, বা তোমরাও ক্লাস 5, 6, 8, 9-এ পড়ার সময় খেলতে। তো সেরকম একটা বাক্যে আমরা এই ব্যবহার করি ইউজ টু। মনে রাখতে হবে এই ইউজ টুর পরে যে ভার্বটা আসছে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম। দেখো, আই ইউজ টু প্লে ক্রিকেট অ্যাট মাই চাইল্ডহুড, আমি আমার শৈশবে প্রতিনিয়তই ক্রিকেট খেলতাম। ওকে, তারপরের আরেকটা বাক্যে আমরা দেখি। দেখো, সেটা হচ্ছে ব্যবহার হবে কি? হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, এটা আসেই। তো তোমাকে মনে রাখতে হবে যে এটা কেমন অর্থ দেয়, যে এটা দেখতে কেমন যে, এরকম থাকে। এটা দেখতে কেমন যে, এমন থাকে। তাহলে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক ইট, এটা দেখতে কেমন যে, এরকম অর্থ হয়ে থাকে। তবে বন্ধুরা, তোমাদেরকে মনে রাখতে হবে এই হোয়াট ডাজ লুক লাইক তুমি খুব সহজেই উত্তর করে দিতে পারবে, তোমার না পড়া থাকলেও। যেই বাক্যটাই দেখবা যে দুইটা ডট ডট দেওয়া আছে বা দুইটা গ্যাপ আছে, সেটাই এটা বসবে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদেরকে আমি কিছু ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। এই ফ্রেজগুলো তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাবে এবং খাতায় লিখে লিখে পড়াশোনা করবে। এখন তোমাদের কাছে আমার একটা সাজেশন, দিক নির্দেশনা বা অনুরোধ যাই থাকুক না কেন, সেটা হলো যে আমি তোমাদেরকে এখন একটা বোর্ড, কিভাবে বোর্ডে কোশ্চেনটা আসে সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। তোমরা যদি খুব ভালোভাবে এটা একটু প্র্যাকটিস করো, তাহলে আমি মনে করি যে এটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে একটা বোর্ড একেবারে বাস্তব তোমাদের বোর্ডে যে কিভাবে পরীক্ষায় প্রশ্নটা আসবে সেটা একটু এখন দেখবে। প্রথমেই থাকবে হচ্ছে
এরকম একটা বক্স দেওয়া থাকবে। দেখো এরকম একটা বক্স দেওয়া থাকবে। তো আমি আমার ফোনে তোমাদের জন্য একটা কোশ্চেন নিয়ে এসেছি, এটা একটু সলিউশন করব, তোমরা একটু ফলো করবে। হ্যাঁ, একটা ছক কেটেছি, তোমরা দেখছো এখানে হচ্ছে 10টা বক্স আছে। এই 10টা বক্সের মধ্যে 10টা ফ্রেজেস বা ওয়ার্ড দেওয়া থাকবে। তো এখন আমি তোমাদের জন্য যেটা করেছি, এটা আমার লাস্ট স্টেপ। এটা হচ্ছে একটা বোর্ডের কোশ্চেন, এটা আমরা এখন একটু সলিউশন করব। এটা হচ্ছে যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019। তোমাদের যার কাছে বই আছে যশোর বোর্ড 2019টা নিয়ে তোমরা বসে পড়তে পারো। আমি তোমাদেরই একটা বই থেকে আমি একটু ছবি তুলে নিয়ে এসেছি যেন সলিউশনটা করে দিতে পারি। তো দেখো, প্রথম হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। দ্বিতীয় হচ্ছে ওয়াজ বর্ন। তৃতীয় হচ্ছে লেট অ্যালোন। চতুর্থ হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার। পঞ্চম হচ্ছে দেয়ার। তারপর আছে হোয়াট ডাজ লুক লাইক। নেক্সট হচ্ছে অ্যাজ ইফ। তারপরে উড রেদার। তারপরে অ্যাজ সুন, অ্যাজ সুন অ্যাজ। নাম্বার শেষ যেটা হচ্ছে হ্যাভ টু। তাহলে এটা আমাদের যখন সলিউশন আমরা করতে যাব, তাহলে আমরা দেখব যে প্রথমে একটা এমন টেবিল দেওয়া থাকবে। এই টেবিলের বক্সের মধ্যে আমাদের দেওয়া আছে 10টা ওয়ার্ড, এবং এ নাম্বার এর আগে লেখা থাকবে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস ফলোয়িং দ্য বক্স। তার মানে হচ্ছে বক্সের ওয়ার্ডগুলো দেখে তুমি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এখানে একটা ড্যাশ আছে, দিয়ে FLYING, ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইং ইন দ্য স্কাই। I think you will enjoy it. ওকে। বি নাম্বার দেখো, ড্যাশ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। He was very famous. Okay. Next, C number. I dash N BROUGHT brought up in Bangladesh. This is very beautiful country. This is very beautiful country. Okay. Next, D number. He cannot tell my name gap my address. ওকে ডিয়ার ফ্রেন্ড, আমরা হোয়াইট বোর্ডে
জায়গা না থাকার কারণে আমি 4টেই লিখলাম। তোমরা দেখবে যে 10টা আছে, তোমরা যশোর বোর্ড 2019টা একটু ফলো করবে, ওখান থেকেই আমি এটা নিয়েছি আর কি। হ্যাঁ, এখন দেখো আমরা এটা কিভাবে সলিউশন করব। 10টা বক্স আছে, এর মাঝে তোমাকে প্রথমেই প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সাথেই তোমাকে কাজ করতে হবে যে তুমি কি করছো। উড ইউ মাইন্ড এর অর্থ কী, ওয়াজ বর্ন এর অর্থ কী, লেট অ্যালোন অর্থ কী, এখান থেকে শেষ পর্যন্ত তুমি প্রত্যেকটার অর্থ তুমি কল্পনা করবে, তোমার স্মৃতিতে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে আমরা দেখেছিলাম উড ইউ মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন, মনে আছে কি উড ইউ মাইন্ড যদি থাকে, যদি একবার না, তুমি প্রয়োজনে 2 থেকে 3 বার পড়বা, সময় নষ্ট নিয়ে ভাববা না, এখানে সময় নষ্টর কিছু নেই। তুমি যদি এক্স্যাক্টলি আনসার করতে পারো সেটাই তোমার জন্যে সফলতা বয়ে আনবে। উড ইউ মাইন্ড এর মানে আপনি যদি কিছু মনে না করেন বা আপত্তি যদি না থাকে। তাহলে আরেকটা নিয়ম শিখেছিলাম, যদি একটা গ্যাপের পরের ওয়ার্ডটা ফ্লাইং ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, তাহলে আমরা সরাসরি উড ইউ মাইন্ডটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এখানে উড ইউ মাইন্ড, অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে, উড ইউ মাইন্ড এখানে যদি বাক্যের শুরুতে হয় তাহলে তোমাকে অবশ্যই কাজ করতে হবে যে এই যে লেটারটা, এই লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তাহলে উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আই থিঙ্ক ইউ উইল এনজয়। আপনি যদি কিছু না মনে করেন বা তুমি যদি কিছু মনে না করো তাহলে ঘুড়ি উড়াতে পারো, আমি মনে করি এটা খুব আনন্দদায়ক হবে। নেক্সট, ড্যাশ ওয়াজ এ কিং। আমরা তো শিখেছিলাম, কিছুক্ষণ আগেই শিখেছি যে যদি বাক্যের সাবজেক্ট না পাওয়া যায় তাহলে আমরা দেয়ার দিয়ে দেব। অমুক জায়গায় একটা কলেজ আছে, অমুক জায়গায় একজন রাজা ছিলেন, তাহলে দেখো এখানে উত্তর কি আসছে, দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, হি ওয়াজ ভেরি ফেমাস। তাহলে এই যে এটার উত্তর হয়ে গেল, তারপরে এটারও উত্তর হয়ে গেল। এখন দেখো, আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ, দিস ইজ ভেরি বিউটিফুল কান্ট্রি। কোনটা হতে পারে বলো তো তোমার কাছে? এটা প্রশ্ন, এটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এই প্রশ্নটা এখান থেকে সলিউশন করে তুমি কমেন্ট বক্সে জানাবে যে স্যার এটার উত্তর এটা, এখনই জানাবে কিছুক্ষণ পরেই। নেক্সট দেখো, হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নাম বলতে পারে না। তারপরে দেখো একটা গ্যাপ আছে, মাই অ্যাড্রেস। তাহলে আমরা কিছুক্ষণ আগেই শিখেছিলাম সে আমাকে 10 টাকাই দেয় না, 100 টাকা তো দূরের কথা। ওই রকমই একটা কথা এখানে এসছে, হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, অ্যাড্রেস তো দূরের কথা। তাহলে কোনটা হবে দেখো তো এখানে, কোনটা হবে? এই যে লেট অ্যালোন। কি হবে? লেট অ্যালোন। ওকে, তাহলে আরও 6টা আছে, এখন জায়গা নেই। তোমরা তোমাদের টেস্ট পেপার বা তোমাদের যে সমস্ত বইগুলো আছে, সে যে কোনো বই হলেই হবে, ওই বই থেকে একটু যদি রেগুলার প্র্যাকটিস করো, এই কোশ্চেনগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি আবার কোনো ভিডিও বা তোমাদের কোনো গ্রামার টপিক নিয়ে আমি আলোচনা করব। তো এখন তোমাদের যে বিষয়টা হচ্ছে, এইটা কিভাবে আনসার করতে হবে, এটা কিন্তু তুমি কি করবা, তোমার আনসার স্ক্রিপ্টে জাস্ট কোশ্চেন নাম্বার 3-তে আছে, লিখবা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3 দিয়ে এ থেকে বি থেকে জে পর্যন্ত তুমি নাম্বারিং করে নিবা। নেওয়ার পরে জাস্ট উত্তরটুকু বসালেই হবে। আবার কেউ যদি মনে করো সম্পূর্ণ লিখবে, তাহলে এইভাবে আন্ডারলাইন করে দিবে। তাহলে এটা তোমার কাছে একটা স্ট্যান্ডার্ড অ্যান্ড স্মার্ট আনসার হয়ে যাবে। তো আশা রাখি বন্ধুরা, আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা এবং ভিউয়ার্স যারা আমার ক্লাসটি দেখলেন, শুনলেন এবং কিছু বুঝলেন, আশা রাখি আপনারা উপকৃত হবেন। তো ওভারঅল, at the last moment, I want to say something. Now we are passing very much critical and hard time because of COVID-19. It is an epidemic. It has spread out all over the world. Almost near about 210 plus countries are infected by this disease, and 3 lakh and above persons has died of coronavirus or COVID-19. It is one kind of
transmission disease, and we have to save ourselves. We have to take protection. We have to regularly use hand sanitization and hand gloves and mask. I also use mask, and when I entered in the classroom and I have worn out my mask. Now, after completing my class, I will go my home, then I will also wear my mask again. So, dear friends, dear students, you are educated and learned person, you have to be aware about this regard. On the other hand, you have to be very much aware and conscious about these regards, and pray for me, and I also pray for you. Thank you very much. Best wishes to you all. Assalamu alaikum.